আকাশে সবসময় এক অদৃশ্য ধোঁয়ার চাদর। বহু বাচ্চার মৃত্যু ঘটছে। ওদের দায় চাপিয়ে দিলাম। অনেকটাই পলিটিক্সের গিমিক্স হিসেবে কাজে লাগাচ্ছি। আমরা গ্রিন নাম্বার প্লেট লাগিয়েছি এবং আমরা বলছি যে দূষণবিহীন গাড়ি। এনার্জি কনজাম্পশনস কিন্তু ম্যাক্সিমাম। শহরগুলোর যে নিকাশি ব্যবস্থা, ধর্মীয় বর্জ্য দূষণ, মায়ের ভ্রূণের মধ্যে প্লাস্টিক্স, রিসর্টের বারান্দায় পা ঝুলিয়ে বসবো, পায়ে এসে ঢেউ চুমু খাবে। পাহাড় থেকে সমুদ্র যেভাবে কনস্ট্রাকশনসে মুড়ে দিচ্ছি, এই পাখিদের ডিভোর্স ব্যাপারটা ঠিক কি আর কিভাবে হচ্ছে? গাছের মাথা অবধি কিন্তু আমরা আলোতে জড়িয়ে দিচ্ছিলাম। মানে এই শহরে প্ল্যান্টেশন পরিকল্পনা, আর্টিফিশিয়াল গার্ডেন যত বাড়বে কার্বনের মাত্রাটা তত কমবে। জলবায়ু উদ্বাস্তু এবং সেখান থেকে নারী পাচার। মেয়েদেরকে সাংঘাতিকভাবে কিন্তু এই জলবায়ু উদ্বাস্তুর প্রধান শিকার হতে দেখা যাচ্ছে। আকাশে সবসময় এক অদৃশ্য ধোঁয়ার চাদর, নদীর জলে সাদা ফেনা, রাস্তাঘাটে শব্দের তাণ্ডব, আর তাপমাত্রার অদ্ভুত ওঠাপড়া। ঋতু চেনা যায় না, এ কথা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা বিশ্বই পরিবেশগতভাবে একটা সংকটে রয়েছে। সেই সংকটের বিপদ কিন্তু আমাদের অর্থাৎ মানুষের মধ্যেও এসে পৌঁছচ্ছে। কিন্তু আমরা মানুষেরা সেই বিপদের পরোয়া না করে যেন উল্টে পরিবেশের বিপদই আরও বাড়াচ্ছি। পরিস্থিতি আসলে ঠিক কতটা জটিল, কিভাবেই বা এই পরিস্থিতি সামাল দেওয়া যায়, মানুষের ভূমিকা কতটুকু, এ নিয়ে আলোচনায় দ্য ওয়ালের নতুন পডকাস্টে আজ আমি তিয়াস এবং আমার সঙ্গে রয়েছেন সিনিয়র পরিবেশ বিজ্ঞানী ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী, নমস্কার, যিনি বহুদিন ধরে এই সময়ে নদী থেকে বাতাস, নাগরিক উন্নয়ন থেকে জলবায়ু উদ্বাস্তু এই সমস্ত পরিসরে গবেষণা করে চলেছেন প্রতিনিয়ত। ওয়েলকাম দিদি। নমস্কার। শীতকাল এসে গিয়েছে। শীতকাল মানেই বেশ আনন্দের মরশুম, ফেস্টিভ সিজন আমরা বলি। কিন্তু এই শীতকালেই আমাদের রাজধানী শহর দিল্লি থেকে খবর আসছে সেখানের আকাশ বাতাসে শ্বাস নেওয়ার পরিসর নেই, মানে দূষণে একেবারে অবরুদ্ধ। এবার খবর একটু বেশি আসছে ঠিকই, কিন্তু প্রতিবারই শীতে এমনটা হয়। এবার এটার আমি দুটো প্রশ্নে যাব। এক হচ্ছে, আমার কলকাতায় তো এখনো এতটা কষ্ট হচ্ছে না, আমি কি সত্যি সেফ? কলকাতা কি সত্যি নিরাপদ? আর দ্বিতীয়ত, শীতকাল এলেই এই ব্যাপারটা কেন এত বেড়ে ওঠে, এটা যদি একটু বুঝিয়ে বলেন। একদম। প্রথমত জিনিসটা যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের এই ঋতুগুলো কিন্তু হারাচ্ছে। মানে আমরা যদি দেখি যে একটা সিজনের সাথে একটা সিজন ভীষণভাবে ওভারল্যাপ করে যাচ্ছে, সেটা আমাদের কিছুটা জলবায়ুগত পরিবর্তনের জন্যই এরকম হচ্ছে। এবং আমরা সেটা শুধু ভারতবর্ষ তথা দিল্লি বা কলকাতা নয়, সারা পৃথিবীতে কিন্তু এর একটা প্রভাব পড়ছে। এবং সব থেকে যে বিষয়টা দিল্লি বা মেট্রো সিটিগুলোর ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করছি, বিগত বেশ কয়েক বছরের ডেটাগুলোকে অ্যানালিসিস করে যেটা দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আমাদের যে দূষণটা, সেই দূষণের চরিত্রটা মূলত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যানথ্রোপোজেনিক স্ট্রেস যেটা থাকছে সেটার কারণে কিন্তু অনেকটা বাড়ে। মানে ধরুন, যেটা আমরা দেখতে পাচ্ছি যে দিল্লিতেই যদি দেখি যে 1.5 কোটি আমার গাড়ি চলছে কিন্তু এই পেট্রোল এবং ডিজেল দিয়ে প্রতিনিয়ত। সুতরাং এই যে গাড়ি থেকে যে সমস্ত ধোঁয়া বা আমরা যে পার্টিকুলেট ম্যাটার্স গুলো আসে সেগুলো সরাসরি বাতাসে এসে মেশে। এটা দিল্লি, কলকাতা, যে কোনো মেট্রো সিটিতে কিন্তু এটা একটা মানে ভীষণ একটা নর্মাল চরিত্র আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আরও একটা জিনিস, আমরা যেটা শীতকাল গাড়ি তো সবসময় চলবেই, কিন্তু শীতকালেতে দূষণের মাত্রাটা বৃদ্ধি পায়। কারণ আমরা এই সময়টা দেখি একটু ঠান্ডা বাতাস, এবং ঠান্ডা বাতাস যেটা আমরা সাধারণত জানি যে যখনই কোনো বাতাস আমাদের ভূপৃষ্ঠের ওপর ঠান্ডা হয়ে যায় সেটা কিন্তু ভারী হয়ে নিচের দিকে থাকে। এই নিচের দিকে থাকার কারণে তার সাথে যে পার্টিকুলেট ম্যাটার্স গুলো, যেগুলো আমাদের এই অ্যানথ্রোপোজেনিক স্ট্রেসের কারণে যেগুলো আমাদের বাতাসে এসে মিশছে, সেগুলো তো একেবারে উঠতে পারছে না, কোথাও উঠতে পারছে না। সেটা একেবারেই ভূপৃষ্ঠের কাছে
একদম আটকে যাচ্ছে। এই কারণে আমরা শীতকালের ভোরবেলার দিকেও একটা কুয়াশা এবং এই যে কুয়াশার যে ড্রপলেটস গুলো থাকে সেগুলোর সাথে এই ধোঁয়া সমস্ত পার্টিকুলেট ম্যাটার্স গুলো মিশে একটা ধোঁয়াশার সৃষ্টি করছে। এবং শীতকাল এলেই কিন্তু আমরা এটা লক্ষ্য করছি যে ভূপৃষ্ঠের কাছাকাছি ভীষণভাবে একটা পলিউটেড এই লেভেলটা, পলিউটেন্ট গুলো ভীষণভাবে বেড়ে যাচ্ছে। এছাড়া তার ওপর কিন্তু আমাদের উষ্ণ হাওয়াটা থাকছে, মানে একটা ব্ল্যাঙ্কেটের মতো একটা সৃষ্টি হচ্ছে। এবং এই যে আমরা এই সময়টা যেটা দেখতে পাই, যেভাবে আমাদের বাতাসের যে গতিবেগটা সেটাও কিন্তু একদম শীতের শুরুতে সেই পরিমাণ থাকে না, বাতাসের গতিবেগটাও কম থাকে। সেই কারণে আমাদের কিন্তু এই যে বাতাসের পার্টিকুলেট ম্যাটার্স গুলো সেগুলো কিন্তু সরে যেতে পারে না, মানে একটা জায়গাতেই ভীষণ পরিমাণে থাকছে। এবং মানুষের যেহেতু ভূপৃষ্ঠের কাছাকাছি, মানুষে তো এই সময়টা চলাফেরা করছে, রাস্তায় বেরোচ্ছে এবং বিভিন্ন ধরনের, যেহেতু আমরা জানি যে সিজনাল কিন্তু আমাদের একটা প্রভাব ফেলে আমাদের কর্মক্ষেত্র থেকে আমাদের যে সমস্ত ব্যবহারিক জীবনে, সেখানে কিন্তু মানসিক স্বাস্থ্য এই সময় মানুষের প্রচুর ভাবে বেড়াতে যায় বা রাস্তায় ঘোরাঘুরি করা, এই জিনিসটা কিন্তু আমাদের প্রচুর আমরা দেখতে পাই যে বেড়ে যায়। এবং সেই কারণে মানুষের এই এক্সপোজার্স এইটাও বাড়তে থাকে। তার সাথে সাথে যত মানুষ বাইরে এক্সপোজ হচ্ছে তত কিন্তু এই ধরনের পরিবেশের সাথে যারা খাপ খাইয়ে নিতে পারছে না, যার অ্যাডাপ্টেবিলিটি অতটা নেই, যারা ক্রনিক অন্য কোনো অসুখ বা কিছুতে মানে অলরেডি আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা আরো বিপজ্জনক একটা পরিস্থিতির সৃষ্টি হয়। এবং কোমরবিড যারা থাকে তাদের ক্ষেত্রেও তাই। সুতরাং এই সমস্ত মিলিয়ে এটাকে আমরা যেটা বলে থাকি যে বৈজ্ঞানিক ভাষায়, যেটা থার্মাল ইনভার্সনস, মানে যেহেতু এই মানে বাতাসের যে ঊর্ধ্বগতিটা সেটা নর্মাল ভাবে হয় না, সেই জন্য এটা একটা থার্মাল ইনভার্সনস এর মতো সৃষ্টি হয়। সেই কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শীতকাল মানেই কিন্তু পলিউশনস প্রচন্ডভাবে কিন্তু আমাদের সমস্ত জায়গায়, অবশ্যই আপনি মেট্রো সিটিগুলো বললেন, তার সাথে সাথে আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আছে, সেই জায়গাগুলোতেও অসম্ভব বাড়ে, কারণ পার্টিকুলেট ম্যাটার্স গুলো আমাদের কোনোভাবেই কিন্তু সরতে পারে না, একটা জায়গাতে আটকে যাচ্ছে। সুতরাং সেখানকার এক্সপোজারটা অনেক বেশি মানুষের কাছে এসে পৌঁছচ্ছে এবং সেটা যখন নিঃশ্বাসের সাথে গ্রহণ করছে তখন কিন্তু সেগুলো আমাদের ব্লাডে গিয়ে মিশছে, আমাদের ফুসফুসের মধ্যে আসছে। প্রচুর ভাবে আমরা দেখতে পাচ্ছি যে চোখের প্রবলেম সেটাও বাড়তে থাকছে। এগুলো বিভিন্ন ধরনের, আমরা যে গবেষণার যে পত্রগুলো, আমরা বিভিন্ন রিসার্চের সময় যেগুলো আর্টিকেলস গুলো, সেগুলোকে যদি ফলো করা যায়, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে WHO রিপোর্টই বলছে যে বহু বাচ্চার মৃত্যু ঘটছে, যে বায়ু দূষণের কারণে শিশু মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। শিশু মৃত্যু এত পরিমাণ বেড়েছে, এটা কিন্তু WHO রিপোর্ট থেকেই কিন্তু একদম পরিষ্কার চিত্র ফুটে উঠছে। এবং মূলত আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে, যেখানে আমরা বিভিন্ন ধরনের ফিল্ট্রেশন সিস্টেম, যেগুলোকে আমরা এয়ার পিউরিফায়ার এর একটা মানে বৈজ্ঞানিক দিকগুলোকে আমরা যখন ইন্ডাস্ট্রিতে আরো বেশি করে অ্যাপ্লিকেশনসের কথা বলা হচ্ছে, বিভিন্ন উন্নত দেশ যেগুলোকে ব্যবহার করছে, সেই জায়গাটা কোথাও আমাদের কিন্তু আরো বেশি উন্নত হতে হবে। একটা লিমিটের মধ্যে আমরা কাজ করছি, সেইখানটা কিন্তু আরো বেশি কাজ করা দরকার। এই যে আপনি উন্নয়নশীল দেশ আমরা এবং উন্নত দেশ, এই একটা কথা বললেন, আমরা যখনই গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলি, যেটা গত 1-2 দশকে বেশ চর্চিত, তো আমরা কোথাও একটা মনে করি যে গ্লোবাল ওয়ার্মিং এর সব দায় উন্নত দেশগুলোর, বড় বড় দেশগুলো এত কাণ্ড ঘটাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। কিন্তু আমাদের যে নিত্যদিনের যে ব্যবহারিক দৈনন্দিন জীবন, সেখানে আমাদের যে ভোগবিলাস বা আমাদের যা এনার্জি কালচার আমরা যেভাবে অপচয় করি, আমি সরাসরি যদি বলি, সেটার দায় কি কোথাও কম? মানে আমাদের মধ্যে কি একটা ওদের দায় চাপিয়ে দিলাম, এরকম একটা মানসিকতা তৈরি হয়েছে? পরিবেশের ক্ষেত্রে এটা অনেকটা বেশি।
পরিবেশের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আমরা সবসময় কিন্তু দায়টা পরিবেশের দায়, যে পরিবেশের যে রেসপন্সিবিলিটি, যে কথাটা আপনি বললেন, তার সাথে আমি বলবো এনভায়রনমেন্ট এথিক্স। ঠিক। এই এথিক্স এবং যেটা আর কি রেসপন্সিবিলিটি, এই দায়িত্বটা না আমরা নিই, না আমরা সেটা সঠিকভাবে একদম, বুঝি। একদম। আমার তো সেটা মনে হয় যে আমরা সেটাকে সঠিকভাবে পালন করবার আগে সেটা আমরা নিজস্ব বুঝবারও আমাদের একটা লিমিটেশনস কোথাও কাজ করছে, যে আমরা সবসময় এটাকেই একটা গুরুত্ব দিচ্ছি, যেহেতু আমাদের সবে সবে নভেম্বর মাসে আইপিসিসি, যেটা আমরা জানি একটা গ্লোবাল আমাদের পরিবেশের যে সম্মেলন, এবং সেখানে এতগুলো দেশ শুধু একমাত্র পরিবেশ নীতিটাকে ঠিক করবে বলে তারা কিন্তু একত্রিত হচ্ছে। কিন্তু বিষয়টা যেখানে দাঁড়াচ্ছে যে এই যে আমরা এত বড় একটা পরিবেশ সম্মেলন নিয়ে আমরা এত ভাবনা চিন্তা করছি, তার ইমপ্লিমেন্টেশনসটার দায়িত্ব শুধু আমরা আলোচনার মধ্যেই রাখছি। এই যে ফসিল ফুয়েলস, একটু আগে আপনি যেটা বললেন, আমাদের এখনো পর্যন্ত এই 2025-এ দাঁড়িয়ে কিন্তু আমরা এখনো পর্যন্ত যেখানে আমরা চেষ্টা করেছি যে 2047 থেকে 2070 আমাদের নেট জিরোর টার্গেট আছে, সেখানে দাঁড়িয়ে এখনো আমাদের এই ফসিল ফুয়েলস বা জীবাশ্ম জ্বালানি, যেটা কিন্তু এখনো সমস্ত জায়গায় ব্যবহার করছি। অ্যাট ইভেন এই উন্নয়নশীল দেশ যেহেতু বললেন, আমার কিছু কালের অভিজ্ঞতার একটা উদাহরণ এখানে দিই। আমি নিজে সাও পাওলো ইউনিভার্সিটি, ব্রাজিলেতে, ওখানে আমাজনের ওখানে গেছিলাম। তো সেখানে এই কাজের মাধ্যমে আমি যেটা দেখতে পেয়েছি যে চরিত্রগত এই যে মানুষের দায়িত্ব এবং ইনস্টিটিউশনাল লেভেলে যে দায়িত্ব একটা দেশ কি করে ভাগ করে নিচ্ছে, এটা কিন্তু একটা ভীষণ প্রকৃষ্ট উদাহরণ আমি দেখেছি। যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে ফুয়েল যেটা ব্যবহার হচ্ছে, আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এখনো পেট্রোল ব্যবহার করছি, ওখানে কিন্তু পুরোটাই ইথানলে কাজ চলছে। সমস্ত পেট্রোল পাম্প যা আছে সব কিন্তু ইথানলে কাজ করছে। আর এই দায়িত্ব মানে সমস্ত রিসার্চ ইনস্টিটিউটগুলো যে যেখানে যেভাবে কাজ করতে পারছে ইন কোলাবোরেটিভ ফর্মে বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে, তাদের কিন্তু একটাই লক্ষ্য যে কিভাবে ইথানলের প্রোডাকশনসটাকে ঠিক রাখা যায়। সেখানেতে আমরা জানি যে এই আখ যে গাছটা, সেটাও ভীষণভাবে দরকার হয়ে পড়ে, এবং সেই আখ চাষটাকে ধরে রাখা, কারণ সেখান থেকেই তারা এই ইথানলটাকে তৈরি করছে। সুতরাং এটা কিন্তু একটা মানে কোনো পার্টিকুলার কোনো ইনস্টিটিউটের দায়িত্ব নয়, বা কোনো গভর্নমেন্টের একটা পলিসিগত অবশ্যই তার একটা ইমপ্লিমেন্টেশনস থাকেই, কিন্তু এই যে কোঅর্ডিনেশনসটা বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে, বিভিন্ন রিসার্চ বডির এবং মানুষের সেই গ্রহণযোগ্যতাটা, সেটা যখন একটা কোঅর্ডিনেটিং ওয়েতে কাজ করে, তখন কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে সেই জায়গায় এই জীবাশ্ম জ্বালানির অ্যাটলিস্ট একটা অল্টারনেটিভস নিয়ে কিন্তু সেখানে তারা কাজ করেছে এবং তারা সাকসেসফুলি তারা রান করছে। সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আজকে ভারতবর্ষে কিন্তু এই নীতিগুলোর একটু পরিবর্তন অবশ্যই দরকার। সেখানে আর যাই হোক, আমরা জানি যে আমাজনের যে জঙ্গল যেটা আছে, সেটাকে হয়তো এখনো পর্যন্ত যেটা বাঁচিয়ে রাখতে তারা পারছে না, তাদের সেখানে কিন্তু পরিবেশগত নীতির অনেকটাই মানে পরিবর্তন দেখা গেছে, যে তারা যুগের সাথে তাল মিলিয়ে সেখানে কনস্ট্রাকশন সাইট, সেখানে তারা চাষবাস তৈরি করছে, কিন্তু সেই জায়গাটাও কিন্তু আমাদের পরিবেশের ক্ষেত্রে একটা প্রভাব ফেলবে। কারণ আমাজনের জঙ্গল যদি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু সেই জঙ্গলের যে কার্বন সিকুয়েস্ট্রেশন ক্যাপাসিটি, সেটা কিন্তু ভারতবর্ষের জলবায়ু পরিবর্তনে তার প্রভাব ফেলতে পারে। একদমই তাই। সুতরাং এই যে পলিটিক্যাল এবং চেনের মতো কানেক্টেড পরিবেশের জায়গা থেকে দেখতে গেলে, একদম মানে এই ইকোলজিক্যাল অ্যান্ড আমি বলবো এনভায়রনমেন্ট কিন্তু পলিটিক্সের ক্ষেত্রেও আমাদের অনেকটাই জায়গা রাখছে। এবং শুধু
পরিবেশটাকে আমরা যদি এর আগেই যেহেতু এই দিল্লির দূষণটা নিয়ে কথা বললাম, শুধু দূষণটাকে আমরা কমানোর জন্য ক্লাউড সিডিং করলাম, কিন্তু আমি যেটা বলবো যে পরিবেশের এই যে দিকগুলোকে আমরা অনেকটাই পলিটিক্সের গেমিক্স হিসেবে কাজে লাগাচ্ছি, সেইটাকে করলে কিন্তু অনেকটা আমরা ক্ষতি করে ফেলছি। একদমই তাই, কাজের কাজ কিছু হলো না, এবং সেক্ষেত্রে আমরা যে পরিমাণ অর্থ ব্যয় করলাম সেটা যদি আমাদের আরো অন্যান্য ভাবে সেটাকে আমরা স্প্রিংকলার ইউজ করে, আমরা বিভিন্ন নীতিগত পরিবর্তন করে আরো সেই জায়গাটায় রিসার্চ ডেটা কিন্তু বলেছিল যে এই সময়টায় আমাদের কখনোই এই ধরনের ক্লাউড সিডিং এ যাওয়া উচিত না। আগে থেকেই এই গবেষণা ছিল। সুতরাং এই জায়গাটা যে একটা দ্বন্দ্ব থেকে যাচ্ছে, সেখানে মানুষের কিছু দায়িত্ব থাকছে, আমাদের পরিবেশগত নীতি, আমাদের পলিটিক্যাল যে সমস্ত রীতিনীতিগুলো যেগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে, এই কোঅর্ডিনেশনসটা যদি না আসে তাহলে কিন্তু আমরা এই পরিবেশ নিয়ে যে চিন্তা করছি, মানুষের যে এত ধরনের এত রকম যে মানে দূষণ আজকে বাড়ছে আমাদের পৃথিবীতে, তার প্রভাব কিন্তু মানুষের উপর পড়ছে এবং সমাধানটা ডাইরেক্ট ইনডাইরেক্টলি। হ্যাঁ, একদমই। আপনি এই জীবাশ্ম জ্বালানির যে ব্যবহার, পেট্রোল ডিজেল এখনো ব্যবহার করা হচ্ছে, তাই নিয়ে একটা কথা বললেন। আমরা যদি ধরে নিই আমরা খানিকটা হলেও সচেতন হয়েছি, নিশ্চয়ই হয়েছি, না হলে আজকের পডকাস্ট আমরা করতাম না। নিশ্চয়ই। তো সেই জায়গা থেকে আমাদের দেশে এখন ইভি ইলেকট্রনিক্স ভেহিকেল প্রচুর পরিমাণে চলছে, যেখানে সরাসরি পেট্রোল ডিজেল লাগছে না। কিন্তু এবং আমরা বেশ উচ্ছ্বসিত, আমরা গ্রিন নাম্বার প্লেট লাগিয়েছি এবং আমরা বলছি যে দূষণবিহীন গাড়ি। কিন্তু এই ইভিগুলোর ক্ষেত্রেও ব্যাটারি চালিত সেগুলো, সেটারও ব্যাটারির যে শক্তির সোর্স অর্থাৎ লিথিয়াম, সেই লিথিয়াম খনন করা, তো সব মিলিয়ে কি ঘুরে ফিরে প্রকৃতিকে ক্ষতবিক্ষত করারই একটা জায়গা থেকে যাচ্ছে না? মানে এটা কি সত্যিকারের অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা পরিবেশের জন্য ভালো কিছু হচ্ছে? দেখুন, শক্তির উৎস এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষে শুধুমাত্র কিন্তু কয়লা নির্ভর, মেজরিটি। সুতরাং এই যে ইভি কে আমরা যখন ইলেকট্রিক্যাল ভেহিকলসকে যখন দাঁড় করাবার চেষ্টা চললো, তখন কিন্তু এই ইলেকট্রিক্যাল ভেহিকলসটাকে দাঁড় করার জন্য প্রচুর পরিমাণ লিথিয়াম দরকার হয়। লিথিয়াম, নিকেলস, এগুলোকে দরকার হয়, ভারী ধাতুগুলোকে। এবং বুঝতেই পাচ্ছেন যে এটা নিয়ে বহু জায়গায় এটা কাজ করা শুরু হলো, এবং তার যে খনিগুলো আছে সেগুলোকে কিন্তু অনেক বেশি করে মানে আহরণ করার চেষ্টা চললো, এবং সেখানে চিলি, কম্বোডিয়া এই জায়গাগুলো ভীষণ পপুলার, যেখানে এই ধরনের লিথিয়ামের রিসোর্সটা পাওয়া গেছে। এবং সেখান থেকে যখন এই লিথিয়ামটাকে বার করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে এটা আমাদের যে সমস্ত শ্রম ব্যবহার করা হয়েছে, সেখানে প্রচুর শিশু শ্রমের ব্যবহার হয়েছে, এবং তার সাথে সাথে পরিবেশগত যে প্রভাবটা, এটা আমি ছেড়েই দিলাম, সেখান থেকে পরিবেশগত প্রভাবের দিক দিয়ে এই যে এনার্জি বলছেন, এনার্জি কনজামশনস কিন্তু ম্যাক্সিমাম। এক্স্যাক্টলি। এই ম্যাক্সিমাম এনার্জি কনজামশনস করে আমরা যে জায়গায় লিথিয়াম ব্যাটারিটাকে আমরা আনার চেষ্টা করছি, সেটা আমাদের কখনোই, যেটাকে আমরা বলি লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট, যেটাকে আমরা সমস্ত রকম যখন যে কোনো প্রযুক্তি ব্যবহার করতে গেলেই কিন্তু তার একটা এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট কতটা আছে, তার লাইফ সাইকেলসটা কতটা আমার এই পরিবেশের ক্ষেত্রে কোনো কার্বন ফুটপ্রিন্ট কতটা রাখছে, তার একটা ক্যালকুলেশনস মেকানিজমস আছে, তার একটা ক্যালকুলেশন সিস্টেম আছে। সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যেটা পরিবেশগত দিক থেকে যে আহরিত যে এনার্জি কনজাম করছে, তার সাথে যেভাবে এটা কার্বন ফুটপ্রিন্ট কমাচ্ছে, তার ব্যালেন্সিং এ কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে ডিফারেন্স থেকে যাচ্ছে। সুতরাং এই জায়গাটায় কিন্তু আমাদেরকে ভাবতে হবে। সিম্বল হিসাবে আমরা বিভিন্ন জায়গায় করছি, ভাবছি, কিন্তু তার সাথে আমাদের অল্টারনেটিভ এনার্জি, সোলার এনার্জি, মানে যে কোনো একটা পার্টিকুলার আমার যে কোনো সিস্টেম দিয়ে আমি এত বড় সিস্টেমকে রিপ্লেস করা কিন্তু ইট ইজ ভেরি ডিফিকাল্ট। সেখানেতে আমাদের হাইড্রো পাওয়ার,
অবশ্যই বিভিন্ন জায়গায় আমরা সেই জায়গাটাকে আরো বেশিভাবে প্রমোট করা বা আরো বেশিভাবে সেখানে রিসার্চের জায়গা করা, যেখানে আমাদের গ্রিন হাইড্রোজেন্সের কাজ করা, সেখানে আমাদের সোলার পাওয়ারকে আরো বেশি করে প্রমোট করা, এই জায়গাগুলো কিন্তু এখনো আমরা সিম্বলাইজ ভাবে রেখে দিচ্ছি, যেটা থেকে আমরা সরাসরি, যেটাকে আমরা গ্রিডে ট্রান্সফার করে সেটাকে ইলেকট্রিসিটিতে পুরো পুনর্ব্যবহারের জায়গায় আনা, সেই জায়গাটা কিন্তু আমরা খুব ভালোভাবে করে উঠতে পারছি না, অনেকটা পিছিয়ে রয়েছি। সুতরাং এই জায়গাটা কিন্তু আমার মনে হয় যে ইভি, যে অবশ্যই আমরা এখন সব জায়গায় এটাকে প্রমোট করছি, যেখানে অবশ্যই আমরা বলছি যে ইলেকট্রিক ভেহিকলস আমাদের গ্রিন প্লেটস, কিন্তু এটা জেনে রাখা আমাদের ভীষণভাবে দরকার যে একটা ব্যাটারি তৈরি করতে কিন্তু প্রচুর পরিমাণ আমাদের যেমন জলের দরকার লাগে, আমরা যেভাবে মাটি থেকে যে ভূগর্ভস্থ জলটা তুলে নিচ্ছি সেই খনি থেকে যখন আহরণ করার জন্য, সেটাও কিন্তু আমাদের ভূগর্ভস্থ যে মানে লেয়ারে যে জলের যে পরিমাণ সেটা যেমন কমিয়ে দিচ্ছে, এবং এই ভারী ধাতব মৌলগুলোকে আমরা কিভাবে সেটাকে রিসাইক্লিং করছি সেই নীতিটাও কিন্তু সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয়। একদম একদম, মানে সব মিলিয়ে বিপদ কিন্তু ঊর্ধ্বমুখী বলা যায়। মানে ইভি নিয়ে খুব আনন্দের জায়গা, তলিয়ে দেখলে বোধহয় নেই। একদম, এটা নিয়ে ভীষণভাবে আমাদের একটা মানে এসওপি প্রত্যেকেরই কিন্তু তৈরি করা উচিত, জানা উচিত, মানে সাধারণভাবে জানা উচিত। যেহেতু আমরা জানি নিকেল এটা ভীষণভাবে একটা ভারী ধাতব মৌল, এটাকে আমরা যে কোনো ব্যাটারিতে এটা ভীষণ অনেকটা পরিমাণ থাকে। আমার একটা পার্ট অফ আমার রিসার্চের একটা কাজই আছে যে ইলেকট্রনিক ওয়েস্ট ম্যানেজমেন্ট বলে, সেখানে তার উপর আমার একটি বইও আছে, সেই বইটা টোটালটাই ইলেকট্রনিক ওয়েস্টের ওপর। এবং আমরা যেটা দেখতে পাই যে এই ইলেকট্রনিক ওয়েস্ট ম্যানেজমেন্ট কিন্তু এখনো পর্যন্ত, যদিও আমরা অনেকটা ডিজিটালাইজড হয়ে গেছি, সেটার কিন্তু সঠিক সাধারণ মানুষের কাছে কোনো সঠিক ওয়েস্ট ডিসপোজালস রীতিনীতি জানা নেই। আমরা স্টিল কিন্তু আমাদের যে কোনো ব্যাটারি, যে কোনো কিছু বাড়িতেই আফটার ইউজ আমরা সেটাকে জেনারেল বিনেতেই কিন্তু সেটাকে ডিসপোজ করছি, এবং সেটা ভীষণ ডেঞ্জারাস। কারণ সেখানেতে প্রচুর পরিমাণে আমরা জানি যে ভারী ধাতব মৌল থাকে, এবং সরাসরি সেগুলো আমাদের জলে গিয়ে মিশছে, আমাদের যেখানে ফেলছি, যেখানেই আমাদের এই বর্জ্য ব্যবস্থাপনা থাকছে, সেখানে আর যেহেতু সেগুলোকে সেগ্রিগেট করা পসিবল হয় না, সুতরাং ওটা কিন্তু আমাদের মেইন স্ট্রিম ওয়েস্টের সাথে মিশে গিয়ে সমস্ত জায়গায় সেটা কিন্তু একটা সাংঘাতিক ভাবে আমাদের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে সেগুলো আমাদের নদী নালা সমস্ত জায়গায়, কিন্তু চাষবাসের জমিতেও পর্যন্ত দেখা যাচ্ছে যে নিকেল, ক্রোমিয়ামস এবং লেড এগুলোর পরিমাণ, মার্কারি প্রচুরভাবে বাড়ছে, সেগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আজকে এটার কিন্তু একটা আমরা জানি এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি, আচ্ছা, যেটাকে বলা হয় ইপিআর। যেমন ধরুন যে প্রত্যেকটা কোম্পানি, আমি কোনো কোম্পানির নাম না নিয়েই বলছি, যে সমস্ত ইলেকট্রনিক্স গুডস তৈরি করছেন তাদেরই নিজস্ব ইপিআর রেসপন্সিবিলিটিটা নেওয়া উচিত। ঠিক, যে সেটা কোথায় রিসাইকেল হবে বা পুরনো যে ইউজড জিনিসটাকে সেটাকে ফিরিয়ে নেওয়া, এবং সেটা স্ট্রিক্টলি রিটার্ন ব্যাক করা। যখনই একটা সাধারণ মানুষের হাতে এই ধরনের বস্তুগুলো এসে পৌঁছচ্ছে এবং তারা সেগুলোকে নিয়ে আফটার ইউজ 5টা 6টা মোবাইল, তার সাথে সাথে আমাদের ল্যাপটপ, আমাদের এখন ডিজিটালাইজড অনেক রকম আছে, তার সাথে আমাদের বিভিন্ন ছোট বড় ক্যামেরা, অনেক রকম সিস্টেম আছে, ট্যাব, সবের মধ্যে মানে ইলেকট্রনিক ওয়েস্ট কিন্তু এগুলোও যেমন আছে, তার সাথে সাথে আমাদের টিভি, ওয়াশিং মেশিন, সব কিছু, তার প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু এই ভারী ধাতব মৌলগুলো আছে। এই ভারী ধাতব মৌলগুলো আমরা দেখতে পাচ্ছি না, তার সরাসরি সঙ্গে সঙ্গে টাচ করলে তার কোনো প্রভাব নেই, কিন্তু এটা দীর্ঘমেয়াদী একটা প্রভাব তৈরি করছে। দীর্ঘমেয়াদী, এই দীর্ঘমেয়াদীটা এটা মানুষ কিন্তু সহজে আমরা বুঝি না। মানে দীর্ঘমেয়াদীটা কেউ ভাবছে যে আমি সেটাকে বাড়িতে রেখে দিলে পরে 14 বছর রেখে দিলাম, সেখান থেকে কি কোনো রেডিয়েশনস হচ্ছে, তা কিন্তু নয়। কিন্তু যখন আমি
সেটাকে নিয়ে আমি যখন ফেলে দিলাম যে কোনো জায়গায়, সেগুলো তো আমাদের সাধারণ মানুষের অনেকেই সেটাকে তুলে নিয়ে গিয়ে সেখান থেকে কিছু ভারী ধাতব মৌল রিসাইকেল করার চেষ্টা করছেন, কিন্তু সেটা আনঅর্গানাইজড ভাবে হচ্ছে। এই আনঅর্গানাইজ সেক্টরেতে যারা ব্যবহার করছেন, যেভাবে সেগুলোকে এক্সট্রাক্ট করছেন, সেখান থেকে কিন্তু ডাইরেক্ট এক্সপোজারে তারা চলে আসছেন। একদমই। সুতরাং এই জায়গাটাকে আমাদেরকে আরো রেগুলেশনস আনা, রেগুলেটেড করা, এবং বহু এনজিও এগিয়ে আসুক, এটাতে আরো কাজ করার সুযোগ সরকারি আছে। নীতিও তৈরি হতে পারে একদম, সেখানে এই ইলেকট্রনিক ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং প্রপার ম্যানেজমেন্ট, কারণ সেখান থেকে রিসাইকেল, রিইউজ, একদম। আর ডেফিনেট অল দ্য ইলেকট্রনিক্স কোম্পানি যারা ডাব্লিউই আন্ডারে আছে, সমস্ত কোম্পানি মানে তাদের কিন্তু এই রেসপন্সিবিলিটিটা নেওয়া উচিত যে তারা এই ইপিআরটাকে কারেক্টলি ফলো করবে, পরিচালিত করবে। একদম, মানে সেটা মানুষের স্বার্থে, মানে জনগণের একটা যেটা পাবলিক হেলথ, এই বিষয়টা কিন্তু এর সাথে খুব সরাসরি জড়িত আছে। এই ই ওয়েস্টের একটা বড় অংশ তো আমাদের নদী নালাতেও মিশছে, তাই না? তো নদী দূষণ এটাও বায়ু দূষণের মতোই একটা বড় ফ্যাক্টর, এবং প্রতি বছর সেই দিল্লি থেকেই আমরা যমুনার ছবি দেখি, ফেনায় ভরে রয়েছে, এবং আরো বিভিন্ন যে নদী দূষণ। কিন্তু নদী দূষণ কথাটা উঠলেই আমরা সাধারণত আঙ্গুল তুলি কলকারখানার বর্জ্যের দিকে, যেটা কিনা আমরা চোখে দেখতে পাই যে হু হু করে বর্জ্য বেরোচ্ছে। কিন্তু আমাদের যে নিত্যদিনের জীবন, আমাদের যে ইউএস তো একটা পরিমাণ গেলই, তা বাদে এই যে আমাদের প্লাস্টিক ব্যবহার বা আমাদের শহরগুলোর যে নিকাশি ব্যবস্থা, এগুলোর দায় কতটা? অসম্ভব বেশি। কারণ আমরা জানি যে আমাদের যে সমস্ত ক্লিন গঙ্গা যে মিশন যেগুলো নেওয়া হয়েছিল, সেখানেতে বিষয়টা অনেকটাই কিন্তু ইমপ্লিমেন্টেশনসের কিছু ফাঁক ফোকর থেকে গেছে। কারণ যে যদি সেটাকে ইমপ্লিমেন্ট করা যেত, তাহলে কিন্তু আজকে গঙ্গা নদীর এই চরিত্র হতো না। আমরা কয়েক কোটি টাকার প্রজেক্টের কথা জেনেছি সরকারের তরফে, একদম গঙ্গা শুদ্ধিকরণে। একদম, সেই গঙ্গা শুদ্ধিকরণের প্রজেক্টটাকে আমরা কিন্তু মানে পুরোপুরি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে পারছি না। এখানেতে আমাদের এই যে দূষণের চরিত্র, যেগুলো দূষণ বলতেই কিন্তু আমরা খুব চোখে দেখা কয়েকটা বুঝি। আমরা বুঝি যে শব্দ দূষণ, বায়ু দূষণ, আলোক দূষণের কথা একটু কম বুঝি, খুব একটা আলোচনা সেটা নয় আলোচনা করা যাবে, কিন্তু তার সাথে সাথে যেটা বুঝি যে জল দূষণ তো একটা বড় চরিত্র। কিন্তু এই জল দূষণের সাথে আমাদের যে ধর্মীয় বর্জ্য, এটাকে আমি একদম স্পেসিফিক্যালি এই নামেই বলবো যে ধর্মীয় বর্জ্য দূষণ, এটা নিয়ে কিন্তু আমরা একেবারেই কনসাস নয়, সচেতন নই। আমরা একেবারেই সচেতন হতে পারছি না যে যে সমস্ত ইনভেরিয়েবলি আমি যে কোনো পুজোর রীতিনীতি, তার যে বর্জ্য, যেটা তো ধর্মীয় বর্জ্য যেটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু একেবারে আমার এই নদী নালাকে নষ্ট করে দিচ্ছে। আপনার কি মনে হয় এই নিয়ম ইমিডিয়েটলি বন্ধ করা উচিত, পদক্ষেপ করা উচিত? একটা তো স্টেপস নেওয়া উচিত, কারণ যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি, যেভাবে নদীর নাব্যতা কমছে, যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে নদী থেকে যেভাবে বালি তুলে নেওয়া হচ্ছে, যেভাবে আমাদের যে এনক্রচমেন্টস হয়ে যাচ্ছে, নদীর পাড়গুলো যেভাবে ভেঙে যাচ্ছে, সুতরাং নদীকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের এই বর্জ্যের পরিমাণ, যে কোনো ঘাটগুলো আমরা যদি দেখি, সেখানে দেখতে পাবো আমাদের ফুল, বিভিন্ন ধরনের প্লাস্টিক্সের মধ্যে ফুলে ভর্তি, সেই প্লাস্টিক শুদ্ধ ফুলগুলো, এবং সেই প্লাস্টিকগুলো আমাদের কিন্তু এই জলে গিয়ে মিশছে। এবং এইভাবে যখন আমাদের মেইনস্ট্রিম যে কোনো জায়গাতে এই ওয়েস্টগুলো গিয়ে পড়ে, সেটা কিন্তু নদীর সাথে মিশে যাচ্ছে না। আমরা জানি যে ফুলগুলো যখন ফেলা হচ্ছে, তখন কিন্তু একেবারে তার সাথে প্লাস্টিকসগুলোকে মুড়িয়ে ফেলা হচ্ছে। এছাড়াও বহু প্লাস্টিক বর্জ্য থাকে, সেগুলো তো আছেই, সেগুলো তো আছেই, এবং সেখানেতে বিভিন্ন মানে বায়োডিগ্রেডেবল নয় এমন অনেক নন বায়োডিগ্রেডেবল প্লাস্টিক্স ব্যবহার করা হচ্ছে। যদিও আমাদের কিন্তু এখন এই 2025-এ দাঁড়িয়ে, এই সময় দাঁড়িয়ে আমাদের কাছে নন বায়োডিগ্রেডেবল প্লাস্টিক্সের ব্যবহার তো একেবারেই সেটা দরকার পড়ে না, কারণ বায়োডিগ্রেডেবল প্লাস্টিক্স অ্যাভেলেবেল। এবং বায়োডিগ্রেডেবল প্লাস্টিক্স হচ্ছে এমন একটা
প্লাস্টিক্স, যে প্লাস্টিকটাকে আমরা যদি রেখে দিই আমাদের যে কোনো মাটির সাথে, সেটা কিন্তু আমাদের 6 মাসের মধ্যে পুরোটা সেটা বিলীন হয়ে যেতে একদম পারে, গলে যাবে, মিশে যাবে। এবং এই প্লাস্টিকগুলো তৈরি করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, মানে হার্বাল সোর্স থেকে। যেমন ধরে নিন যে বিভিন্ন ধরনের আমাদের স্টার্চ জাতীয় জিনিস, বিভিন্ন ফলের যে খোসা থাকছে সেগুলো থেকে, বিভিন্ন ধরনের এই যে আমরা খেজুর খাচ্ছি, আমরা বিভিন্ন ধরনের যে মানে যে কোনো সিডস যেগুলো খাচ্ছি, বীজগুলোকে যেগুলোকে ব্যবহার করছি না, সেইগুলো থেকেও কিন্তু আমরা এই বায়োডিগ্রেডেবল প্লাস্টিকগুলো তৈরি করছি। প্লাস্টিক কি মানে ব্রডলি অ্যাভেলেবল ঘরে ঘরে কি পৌঁছাচ্ছে? এই জিনিসটাই তো আমরা মানে প্লাস্টিক জিনিসটাতে আমরা এত বেশি অভ্যস্ত হয়ে গেছি, আমরা কিন্তু বায়োডিগ্রেডেবল যে কোনো প্লাস্টিক হতে পারে এটাকে কিন্তু আমরা বিশ্বাস করতে পারছি না। সুতরাং বিশ্বাস যখন করতে পারছি না, তখন আমি কিন্তু দোকানে তার কোনো চাহিদা বা এটার ইন্ডাস্ট্রিয়াল যে অ্যাপ্লিকেশনস বা ইন্ডাস্ট্রিগুলোর যে ধরনের সাপোর্ট দরকার, সেই মার্কেট অ্যাভেলেবিলিটিটা নিয়ে কিন্তু আমরা ভাবছি না। সুতরাং এই বায়োডিগ্রেডেবল প্লাস্টিক্সকে অ্যাভেলেবল করার জন্য ইমিডিয়েট কিন্তু আমাদের এই ধরনের প্রজেক্টসগুলো, এটা আমরা শুধু দেখতে পাচ্ছি যে গবেষণা স্তরে থেকে যাচ্ছে, প্রচার নেই, বাট মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল হয়েছে। বেশ কিছু কোম্পানি বেশ সুন্দর বায়োডিগ্রেডেবল প্লাস্টিক্স তারা বানাচ্ছে, এবং শুধু কথার কথা নয়, তারা এক্সপেরিমেন্টালি কিন্তু সেগুলোকে বায়োডিগ্রেডেবলস ভাবে সেটাকে তৈরি করা, এবং সেই প্রসেসে তৈরি হয়েছে সেগুলো সার্টিফাইড করছে। সুতরাং মানুষের হাতে সেটা কতটা পৌঁছচ্ছে। আমি বিগত কিছুদিন ধরে এই ধরনের কিছু ড্রাইভ নিয়ে বিভিন্ন ভাবে কাজ করে মানুষের কাছে অ্যাভেলেবল করার চেষ্টা করছি, কিন্তু মানুষের অভ্যেসকে চেঞ্জ করতে হবে। মানে একদম সেই চেঞ্জটাকে ফুলের প্যাকেট থেকে মাছের প্যাকেট, মানে সবকিছুতেই প্যাকেট প্যাকেট প্যাকেট, আর সেটা একদম সেই জায়গাটাই কিন্তু আমাদের যদি আসতে হয়, তাহলে এই ব্যবহারটাকে বায়োডিগ্রেডেবলে আসা বায়োডিগ্রেডেবল প্লাস্টিক আমরা ব্যবহার করতে পারি। কারণ প্লাস্টিক কোনো জায়গায় আমাদের এতটা মানে বিস্তারিত একটা জায়গা নিয়ে নিয়েছে, সুতরাং সেখানেতে আমরা যদিও আগে দেখেছি কাপড়ের ব্যাগের বহু ব্যবহার, রিসাইকেল রিইউজ করার তো এটা একটা প্রকৃষ্ট উদাহরণ, যে কাপড়ের ব্যাগের যে ব্যবহারগুলো, সেগুলোকে কিন্তু আমরা এখন ব্যবহার করছে, অনেক জায়গায় ব্যবহার করছে, কিন্তু এটাকেই যে ব্যবহার করছে তা নয়, সেইখানটায় কিন্তু আমাদের কিছুটা নিজস্ব দায় থেকে যাচ্ছে। বিভিন্ন মার্কেটেতে আমি কথা বলেও দেখেছি, যারা সবজি বিক্রেতা বা মাছ বিক্রেতা, ওনাদের সাথেও ডিসকাস করে দেখেছি, যেটা যে উনি যদি না রাখেন তাহলে কিন্তু ওনার দোকান থেকে কেউ আর আমরা জিনিস নিতে যাচ্ছি না। সুতরাং এই দায় দায়িত্বটা কার? মানে একটা গোটা চেইন সিস্টেম জড়িয়ে আছে দায়টা নেওয়ার জন্য, একেবারে সরকারি মহল থেকে নাগরিক সমাজ পুরোটাই থাকছে। কারণ উনি যদি সেটাকে শাল পাতায় মুড়ে দিচ্ছেন, বা উনি যদি সেটাকে একটা কলা পাতার মধ্যে মুড়ে দেওয়ার চেষ্টা করছেন, যেভাবে আমাদের মানে এটা চিরাচরিত একটা প্রথা ছিল, সেটাকে যখন ব্যবহার করার চেষ্টা করছেন, কোথাও একটা মানসিক বাধা কাজ করছে। মানুষ কিন্তু সেটাকে এখনো পর্যন্ত হোল হার্টেডলি গ্রহণ করে নিতে পারছে না, কারণ আমরা অভ্যস্ত, একদম আমরা ওই জায়গাটায় এত বেশি অভ্যস্ত হয়ে যাচ্ছে। এইটার কিন্তু পরিবর্তন দরকার, এটা আমাদের নিজের স্বার্থে দরকার, আমাদের জীব বৈচিত্র্যকে টিকিয়ে রাখতে দরকার, আমাদের পরবর্তী প্রজন্মকে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, তাহলে কিন্তু এই প্লাস্টিক বিমুক্তিকরণ ভীষণভাবে দরকার। মানে শুধু প্লাস্টিকের জায়গাটা নিয়ে একটু ভাবনা চিন্তা করলেই কিন্তু নদী নালার যে দূষণ অনেকটা পরিমাণ এক ধাক্কায় কমে যাবে। সেটাই, আমরা যখনই একটা বৃষ্টি হয় তখনই সব দায়িত্ব আমরা সরকারের উপর চাপিয়ে দিই। আমরা কেউ কখনো বলি না যে সকাল থেকে সন্ধে আমরা কতটা পরিমাণ প্লাস্টিক থ্রো করছি আর ফেলছি, কতটা ফেললাম, সে নিয়ে কিন্তু আপনি কোথাও কোনো রকমের কোনো আমরা নিজেদের আমরা কিন্তু সেই জায়গাটা নিই না, সেই দোষটা আমরা নিই না। সুতরাং পরিবেশ হচ্ছে এমন একটা বিষয়, পরিবেশে সবসময় কিন্তু আমরা দেখে থাকি যে দোষটা আমার নয়, সেটা অন্য কারো। এই জায়গাটা যদি আমরা কিছুটা পরিবর্তন আনি, সেটা কিন্তু
একমাত্র আমাদের এথিক্স, যেটা আমরা সবসময় যে জায়গাটা বলবো, যেটা ইমপ্লিমেন্টিং করতে গেলেও সেখানে এনভায়রনমেন্ট এথিক্স কিন্তু একটা বড় জায়গা একটা গ্রো করা দরকার। ভীষণ দরকার, যে এটা কি আমার করা উচিত, বা আমি এটা ফেললাম। অনেক জায়গায় আছে আমরা বিন রাখা আছে, বাট আমরা বিনটাকে প্রপারলি ইউজ করছি না। দুপা হেঁটে গিয়ে হয়তো বিনে যেতে হবে, সেটা যায় না, বিনের ফেলে দিলাম। পাশেই ফেলে দিলাম, মানে বিনটার আশপাশটাই এতটাই নোংরা অবস্থায় থাকছে যে সেটা আমার কাছেই অস্বস্তিকর একটা পরিবেশ সৃষ্টি করছে। সেটা কিন্তু আমার, অথচ এই দায়টা সরকারের নয়, সরকার বিন রেখেছে, এই দায়টা কিন্তু আমার নিজের। এই জায়গাটাই তো এটা হচ্ছে আমাদের মানসিক পরিবর্তন। এটা একটু মানুষের পরিবর্তন, দেখার পরিবর্তন। আমরা কিন্তু আর একটা অন্য জায়গায় গেলে আমরাই চেঞ্জ হয়ে যাই, আমাদের ব্যবহার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা খুব ক্লিন জায়গায় যখন যাই তখন কিন্তু আমরা পড়ে নিচ্ছি যে কোনটা বায়োডিগ্রেডেবল, কোনটা নন বায়োডিগ্রেডেবল, সেইগুলো দেখে আমরা ফেলবার চেষ্টা করছি, বোঝবার চেষ্টা করছি। যদি সেটাকে আমরা আমাদের ব্যবহারিক জীবনে আরো ব্যবহার করতে শুরু করি, তাহলে কিন্তু আমার মনে হয় আমাদের যে শহর সেটা কিন্তু আরো সুন্দর হয়ে উঠতে পারে। এবং এই ধরনের যে এইগুলো কিন্তু শুধু ফেলছি বলে আমার দৃশ্য দূষণ হচ্ছে তা নয়, সেখান থেকে কিন্তু আমার পুরো জনস্বাস্থ্য আজকে কিন্তু ভেঙে পড়ে। একদমই বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই ধরনের প্লাস্টিকের ওপর জল জমছে, সেখানেই কিন্তু এই যে আমরা দেখতে পাই যে মশার যে উপদ্রব ভীষণভাবে বেড়ে যায়, ড্রেনেজ গুলো ক্লগড হয়ে যাচ্ছে, ড্রেনেজ সিস্টেমটা কাজ করা অসম্ভব। শুধু ড্রেনেজ ক্লিয়ার করতে গেলে সেখানে প্লাস্টিকের একেবারে ক্লট তৈরি পাওয়া যাচ্ছে। সুন্দরবন, আমাদের বিভিন্ন ট্যুরিজম স্পটগুলোতে দেখা যাচ্ছে প্লাস্টিক এমনভাবে আমরা ফেলে আসছি, কারণ এই শীতকাল হচ্ছে ঘোরবার জন্য মানুষের কাছে, আমি প্রথমেই বললাম, উপযুক্ত সময়। মানুষ আমরা ঘুরতে ভালোবাসি, বেড়াতে ভালোবাসি। যে কোনো জায়গায় আমরা যখন যাই, আমরা কার্বন ফুটপ্রিন্ট যেমন ফেলে আসছি, তার সাথে সাথে আমি তো বলছি প্লাস্টিক ফুটপ্রিন্ট আমরা ফেলে আসছি সমস্ত জায়গায়, এবং সেগুলো কিন্তু মাইক্রোপ্লাস্টিক্সে কনভার্ট হচ্ছে। সেই প্লাস্টিক তো কখনো ডিগ্রেড হয়ে যাচ্ছে না, বিলীন হয়ে যাচ্ছে না, মাটিতে মিশে যাচ্ছে না। আমি তো ফেলে দিয়ে চলে এলাম, সেটা তো শেষ হয়ে গেল না, সেটা তাহলে কোথায় গেল? এই জায়গাটা, এই প্লাস্টিকই কিন্তু মাইক্রোপ্লাস্টিকে কনভার্ট হচ্ছে, হাওয়ার সাথে মিশে আমারই ক্ষতি সাধন করছে। মানে আমি আবার নিঃশ্বাসের সাথে আমি বাড়ালাম, যে আমি আবার নিঃশ্বাসের সাথে সেই মাইক্রোপ্লাস্টিক্স গুলোই গ্রহণ করছি, এবং দেখা যাচ্ছে যে মায়ের ভ্রূণের মধ্যে প্লাস্টিক্স, ব্লাডের মধ্যে প্লাস্টিক্স, সমস্ত জায়গায়। আজকে যে জলাশয়গুলো, যে নদীর মধ্যে এবং যে সমুদ্রের মধ্যে আলো পৌঁছতে পারছে না সমুদ্রের তলায়, সেখানে মাইক্রোপ্লাস্টিক্স পাওয়া যাচ্ছে। সুতরাং এই পরিমাণ, আমি সেই জায়গাটাই আসবার চেষ্টা করছি, এই পরিমাণ প্লাস্টিক্স আমরা ব্যবহার করছি, সেটা কিন্তু আমাদের ব্যবহারিক জীবনে অনেকটাই বিপদ ডেকে আনছে। এই জায়গাটা আমরা যদি একটু পরিবর্তন আনি, তাহলে কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎকেই অনেকটা সুরক্ষিত করতে পারবো। এই নদী দূষণ নিয়ে কথা বললাম, নদী গিয়ে সাগরে মেশে। তো এই যে সমুদ্র, সাগরের জলতল যেটা আর কি, সেটা জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে। এটা নিয়ে অনেক রিসার্চ রয়েছে, আমরা পড়ছি, দেখছি। তো এটা তো পরিবেশের জন্য একটা বিপদ বাড়াচ্ছে, জলবায়ুর চিত্র বদলে যাচ্ছে। একই সঙ্গে সাগর পাড়ে আমাদের একটা সারিবদ্ধ উন্নয়ন দেখা যাচ্ছে। উন্নয়ন ইন দ্য সেন্স, আমরা ওখানে কংক্রিটের কাঠামো করছি এবং রিসর্ট তৈরি করছি বড় বড়, এবং রিসর্টের বারান্দায় পা ঝুলিয়ে বসবো, পায়ে এসে ঢেউ চুমু খাবে। এইটা না হলে যেন ঠিক হচ্ছে না, ভালো হচ্ছে না, আর অবাধে হয়ে চলেছে। এই যে গোটা সিনারিওটা, একদিকে জলতল বাড়ছে, আরেকদিকে সাগর পাড়ের ভাঙন, সেখানে একটা বড় ভূমিকা রাখছে এই স্থাপত্যগুলো, এই ঘরবাড়ি। এই গোটা ব্যবস্থাটা আমাদের কোথায় নিয়ে গিয়ে পৌঁছাচ্ছে, বা এর খারাপ প্রভাবটা আমরা কিভাবে দেখছি? এই প্রশ্নটা এতটা একেবারে জনমুখী যেটাকে বলা যেতে পারে, কারণ হচ্ছে যে এই ইকো ট্যুরিজম
কথাটা ভীষণ ভেগ হয়ে দাঁড়িয়েছে। একদম ইকো ট্যুরিজম মানেটা কি? ইকো ট্যুরিজম ডিপার্টমেন্টের কাছে এখন মনে হচ্ছে যত আমি এটা ইনভেরিয়েবলি সবাইকে একত্রিত করলে যে জায়গাটা দাঁড়ায়, সেটা দাঁড়াচ্ছে হচ্ছে যে ইকো ট্যুরিজম মানে এই যে আপনি বললেন যে সমুদ্রের জলে পা ঝুলিয়ে বসাটা, সেটা হচ্ছে ইকো ট্যুরিজম। কিন্তু ইকোলজিটা তো ধ্বংস হয়ে যাচ্ছে। এই জায়গাটা আমরা কিন্তু কোথাও আমরা নিজেকে আটকাচ্ছি না। ইকো ট্যুরিজম মানে একেবারে এটা নয় যে একেবারে আমরা যে হোমস্টেটা যেখানেতে বানাচ্ছি সেটা কতটা এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা হচ্ছে সেটা কিন্তু আমরা দেখছি না। সেইটাকে যদি আমরা অ্যানালিসিস করে বানাতাম সেটাকে ইকো ট্যুরিজম বলতো। কিন্তু ইকো ট্যুরিজমের যে কনসেপ্ট সেখানে শুধু পেপারসে আমরা হয়তো রাখছি, তারপরেই আমরা দেখছি তিস্তার যখন জল আসছে সেই সমস্ত যে জায়গাগুলো যেভাবে ভেঙে পড়তে, যেভাবে আজকে আমাদের উত্তর ভারতের জনপদগুলো হারিয়ে গেছে, সমস্ত জায়গায় উপকূলবর্তী অঞ্চলগুলো যেভাবে এনক্রসড হয়ে যাচ্ছে, শুধু আমাদের এই ইকো ট্যুরিজমের নামে আমরা বিভিন্ন কিন্তু প্রকৃতির যে জায়গা, যেগুলো নীরব জায়গা, যেগুলো নিশ্চিন্তে হয়তো প্রকৃতি সেখানটায় মানুষের পদক্ষেপ চাইছে না, এই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমরা ক্ষতবিক্ষত করে ফেলছি। এইভাবে ক্ষতবিক্ষত করতে করতে কোনো এক সময় তার রিভেঞ্জ কিন্তু আমাদের ওপর এসে পড়ছে। উত্তর ভারতে তো বছর বছর বন্যা, ভাঙন, কত বড় বড় বিল্ডিং ভেঙে যাচ্ছে। এইখানেই তো জনপদ হারিয়ে যাচ্ছে, মানে কত মানুষের মৃত্যু বেড়েছে শুধু কিন্তু এই জলবায়ুগত কারণে। আজকে আমরা একটু আগেই আপনি যেটা বললেন যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের প্রচুর পরিমাণ কিন্তু জলতল, সমুদ্রের জলতল বাড়ছে। এই সমুদ্রের জলতল বাড়ার জন্য আমাদের কিন্তু বহু জায়গায় দেখেছি আমরা সাইক্লোনসের একটা সংখ্যা বেড়েছে, সেখানে মানুষ কিন্তু প্রচণ্ডভাবে একেবারেই বিপদ সংকুল অবস্থায় আছে। তাদের মানে বিপদ যেভাবে বাড়ছে সেখানে কিন্তু তারা তাদের নিত্য নৈমিত্তিক যে জীবন সেটাকেই তারা ঠিক রাখতে পারছে না। তাদের যে ছেলে মেয়েদের মানে একটা মানে একদম নিশ্চিন্তিত সেটাও তারা কিন্তু রাখতে পারছে না। সুতরাং এটা কিন্তু পাহাড় থেকে সমুদ্র সমস্ত জায়গায় কিন্তু এটার একটা প্রভাব পড়ছে, অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবং সেখানেতে আমরা এই ইকো ট্যুরিজমের নাম করে বিভিন্ন জায়গায় আমরা যেভাবে কনস্ট্রাকশনসে মুড়ে দিচ্ছি, সেই জায়গাটা কিন্তু এটা ইকো ট্যুরিজম দাঁড়াচ্ছে না। সেখানে জল কখনোই মাটির ভেতরে প্রবেশ করছে না। সেখানেতে আমাদের যেভাবে প্লাস্টিকস বেড়ে যাচ্ছে সেই জায়গাটাকেও আমরা রিসাইক্লিং করার কোনোভাবে বর্জ্য ব্যবস্থাপনাটাকেও আমরা সেভাবে সঠিকভাবে ইকো ট্যুরিজম মডেলে আমরা তৈরি করছি না। সুতরাং শুধু ইকো ট্যুরিজম মানে এটা নয় যে যে কোনো পাহাড় বা সমুদ্রের একেবারে কাছে চলে যাওয়া। ট্যুরিজম মানে অবশ্যই কিন্তু সেটাকে উপভোগ করা, প্রকৃতিকে উপভোগ করা, তার ক্ষতি কতটা হচ্ছে, সেখানে কনস্ট্রাকশনস করাটা আদৌ যায় কিনা সেইটা না ভেবে আমরা শুধু মুনাফা, শুধু ব্যবসায়িক ভাবে প্রকৃতিকে যেভাবে নিধন করে চলেছি, পণ্য করে চলেছি, সেটার তো একটা কোথাও রিভেঞ্জ তো একটা হবেই। এবং সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধ্বংস যখন হচ্ছে সেখানে মানুষের প্রাণ তো যাচ্ছেই, সেখানে একের পর এক মানে ধ্বংসাবশেষ তৈরি হচ্ছে, এক একটা জায়গা কিন্তু পুরো শেষ হয়ে যাচ্ছে। সুতরাং সেখানে প্রকৃতিকে কিন্তু আমরা বাঁচাতে পারছি না। সুতরাং এই প্রকৃতিকে যদি আমরা না বাঁচাতে পারি, আমরা জঙ্গলকে রক্ষা না করতে পারি, আমাদের ভূমিক্ষয় কিন্তু বাড়বে। আমরা আরো বেশি দেখছি যে বিভিন্ন জায়গা থেকে ধস নামছে, বিভিন্ন জায়গায় রাস্তা ভেঙে পড়ছে। এই রাস্তা ভাঙার কিন্তু কথা নয়, রাস্তা বিভিন্ন পাহাড়ি রাস্তাও কিন্তু একটা ছন্দে থাকে, সেখানেও যদি হঠাৎ করে কোনো কনস্ট্রাকশন যখন করা হচ্ছে সেই জায়গাগুলো ভঙ্গুর হয়ে যাচ্ছে। সুতরাং এই সব মিলিয়ে কিন্তু তার প্রভাবটা পড়ছে মানুষের ওপর।
যে মানুষের যে মৃত্যু মানুষ ক্ষতি ঘটছে করেছে সেই ক্ষতিটা ফেরত পাচ্ছে, সেই মানুষই basically। কিন্তু তার এটা প্রভাবটা সেটা পাচ্ছে এবং তাকে উদ্বাস্তু হয়ে যেতে হচ্ছে, তাকে বিভিন্ন তার ভিটে মাটি ছাড়া হতে হচ্ছে। এইভাবে এই প্রকৃতির প্রভাব, যেখানে জলবায়ু পরিবর্তন, সেখানেতে টেম্পারেচার কোথাও বেড়ে যাচ্ছে, কোথাও জলস্তর বৃদ্ধি পেয়েছে, সবকিছু গিয়ে কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি মানুষের এই ভোগবিলাসের মধ্যে যে কোথাও লিমিট না থাকার জন্য আমরা আমাদের এক্সট্রিম জায়গাগুলোতে পৌঁছে যাচ্ছি, আমরা সমস্তটাই পাওয়ার চেষ্টা করছি। সুতরাং কতটা পেলে আমরা নিজেকে স্যাটিসফাই করতে পারবো সেইটা কিন্তু আমাদেরকে একটা লিমিট রাখতে হবে, সেটা ভীষণভাবে দরকার। মানুষ তো ক্ষতির মুখে পড়ছেই, এবং মানুষ যেখানে নিজেই এতটা দায়ী সেখানে মানুষ ক্ষতির মুখে পড়ছে, কিন্তু যাদের ধরুন এই প্রকৃতিরই অংশ যারা, কিন্তু তাদের কোনো দায় নেই, তারা কোনো ক্ষতি করেনি, তাদেরও তো প্রভূত ক্ষতি সাধন হচ্ছে। যেমন ধরা যাক পাখিদের কথা, তো কত পাখির প্রজাতি নির্মূল হয়ে যাচ্ছে বা পাখিরা বিপন্ন ইত্যাদি, এই নিয়ে কথা শুরু করলে মনে হয় শেষ হবে না, একটা আলাদা আলাদা এপিসোড করতে হবে আমাদের। কিন্তু আমি যদি একটা অন্যরকম প্রশ্ন করি, যে আমি পড়ছিলাম ইনফ্যাক্ট এই জলবায়ু পরিবর্তনের ফলে পাখিদের মধ্যে ডিভোর্স বেড়ে যাচ্ছে, তাদের যে পারিবারিক বা তাদের যে সঙ্গীর সঙ্গে যে সম্পর্ক বা তাদের যে দাম্পত্য যদি আমরা ধরি, সেখানে একটা বিপুল প্রভাব পড়ছে। শুনতে অদ্ভুত লাগলেও সত্যি। এই পাখিদের ডিভোর্স ব্যাপারটা ঠিক কি আর কিভাবে হচ্ছে, এটা যদি একটু বুঝিয়ে বলেন। ভীষণ ভীষণ একটা মানে গুরুত্বপূর্ণ জায়গা তুমি তুলে ধরেছো, যেটা হচ্ছে পাখিদের ডিভোর্স। এটা কি সত্যি আমরা ভাবি যে পাখিদের মধ্যে ডিভোর্স হতে পারে, বা কি কারণে তাদের ডিভোর্স হচ্ছে? মানে ডিভোর্স হওয়া মানেটা হচ্ছে খুব সহজ কথায় যে তাদের যে ম্যাচিং, ফিনোলজিক্যাল যে ম্যাচিং, সেইটা কিন্তু কাজ করছে না। এই ম্যাচিংটা কিন্তু বিভিন্ন জিনিসের উপর আসে, মানে সেটা বেসিক্যালি কন্ট্রোল করে কিন্তু আমাদের যেমন মানুষের শরীরে বিভিন্ন হরমোন, ঠিক সেভাবে পাখিদের শরীরেও কিন্তু এরকম হরমোনেরই চেঞ্জেসটা আসে। এই হরমোনের চেঞ্জেসটা কেন আসছে হঠাৎ করে? কারণ এই জলবায়ুগত কারণে এবং কিছু অ্যানথ্রোপোজেনিক স্ট্রেস, আমরা এই যে একটু আগে আমি কথা বলছিলাম তোমাকে আলোক দূষণ, এই বিভিন্ন গাছে, আমি এটা নিয়ে বিভিন্ন যারা আর কি রোড সাইড হোটেল আছে তাদের সাথে কথা বলে এই গাছগুলোতে আলো লাগানো বন্ধ করার ব্যবস্থা নিয়েছিলাম। আচ্ছা। এবং এটা স্ট্রিক্টলি বারণ করার জন্য পুরসভার সাথেও কথা বলা হয়েছিল, এবং নিউ টাউনের মতো জায়গাতেও আমরা দেখেছিলাম যে বিভিন্ন জায়গায় গাছের একেবারে মাথায় অবধি লাগানো হচ্ছিল, কিন্তু তৎকালীন সেই তৎপরতা ছিল। তারপর সেটাকে কাজের সময় আমরা দেখলাম যে এই গাছের ওপরগুলোতে আলোগুলোকে মানে খোলা হয়েছিল। কারণ হচ্ছে বিষয়টা বুঝতে হবে যে কেন আমরা গাছেতে আলো লাগাতে বারণ করা হচ্ছে। কারণ এই গাছে যখন আমরা আলো লাগাচ্ছি তখন কিন্তু সেখান থেকে একটা ভীষণভাবে তাপমাত্রা তৈরি হয়, একটা চারদিকটা গরম হয়ে যায়। এই গরম হয়ে যাওয়ার ফলে হঠাৎ করে দেখবেন যে আপনি যাচ্ছেন সন্ধ্যেবেলা, রাত্রিবেলা, একটা গাছে খুব বেশি আলো লাগানো ছিল, সেইখানেতে হঠাৎ করে পাখি কিচিরমিচির করতে শুরু করে দিয়েছে। কারণ সে দিন না রাত বুঝতে পারছে না, সেইটা কিন্তু সে আইডেন্টিফাই করতে পারছে না। এটাকে বলা হয় হচ্ছে পাখিদের হরমোনাল যে ব্যালেন্সটা সেটা কিন্তু নষ্ট হচ্ছে। শুধুমাত্র এই আমরা আমাদের যে আনন্দের যে জায়গাটা সেইটাকে ধরে রাখবার জন্য গাছের মাথা অবধি কিন্তু আমরা আলোতে জড়িয়ে দিচ্ছিলাম। সেটা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় সেটাকে বারণ করা হচ্ছে। মানুষ যদি আরো সচেতন হয় সেটা একেবারেই বন্ধ করবে। কারণ একটা গাছ শুধু কিন্তু ওই জায়গাটায় পাখিরা আটকাবার জন্য তা নয় না। হ্যাঁ, মানে একটা গাছ ঘিরে কিন্তু একটা পুরো একটা বায়োডাইভার্সিটি কাজ করে। সুতরাং আমি ওই জায়গাটা ছেড়ে দিলাম, আমি নিচটা লাগাচ্ছি, সেই জায়গাটা হয়তো আমি পাখিকে বাঁচাতে পারলাম। এই যে পাখিদের মধ্যে আপনি যেটা মেনশন করছিলেন যে ডিভোর্স, মানে তারা পেয়ার ম্যাচ করতে পারছে না, তার মানে তাদের হরমোনাল ব্যালেন্স হচ্ছে, ইমব্যালেন্সিং হচ্ছে, এবং তারা মানে প্রপার ফুড যেটা আর কি মানে খাদ্যজনিত সমস্যায় পড়ছে। তারা যে খাবার খায়, অনেক পাখি কিন্তু কীটপতঙ্গ খায়। সুতরাং এই গাছকে ঘিরে যে কীটপতঙ্গগুলো ছিল সেগুলো হারিয়ে যাচ্ছে। সুতরাং তাকে বাঁচাতে পারলাম,
কিন্তু তাকে ঘিরে যে একটা গাছকে ঘিরে যে সমস্ত কীট পতঙ্গগুলো সেগুলো তো হারিয়ে গেল, ফলে সেই পাখিটা খাবার পাচ্ছে না। তারা কিন্তু নিজেদের মধ্যে তারা আর মানে সেই জায়গাটাকে তারা চাইছেই না যে সেখানেতে তারা বসতি স্থাপন করুক বা তারা থাকুক। এইভাবে দেখা যাচ্ছে অ্যালবার্টাস যে প্রজাতিটা, তারা কিন্তু সব থেকে বেশি, এটা গবেষণাতেই উঠে এসেছে, তারা কিন্তু এখনো পর্যন্ত সব থেকে বেশি তারা নিজেদের মানে পেয়ারকে চিনতে পারছে না। আচ্ছা, তাদের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে, মানে তারা আর কি নেক্সট জেনারেশনসকে বাঁচিয়ে রাখার মতো তাদের কিন্তু মানে কোনো রকমের মেকানিজমে কাজ করে, রিপ্রোডাকশন ঠিকঠাক হচ্ছে না, তাদের খাদ্যাভাব ঘটছে, তাদের মেন্টাল যে হরমোনাল কন্ট্রোল যেটাকে আমরা সার্কাডিয়ান সাইকেলস বলছি, সেই জায়গাটা সমস্তটা নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং এইভাবে চলতে থাকলে আমরা কিন্তু বিভিন্ন ধরনের এই মানে পক্ষী প্রজাতিটা যারা আরো বেশি করে যারা ফটো তোলেন, মানে তারা এই পাখিদের বিভিন্ন জায়গায় আমরা দেখি যে ফটো তোলেন বা বিভিন্ন ফটো সংরক্ষণের কাজেও আমরা ব্যবহার করি, তারা আরো কিন্তু এই চিত্রটা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন এবং সেই জায়গাটায় লক্ষ্য করে থাকলেই বোঝা যায় যে প্রচুর পাখিকে কিন্তু আমরা হারিয়েছি এবং সেই পাখিগুলো শুধুমাত্র এই কারণে তারা কিন্তু সেই জায়গাটাকে তাদের হ্যাবিটেট হিসাবে আর গ্রহণ করছে। হ্যাঁ, আমাদের খুব জঙ্গলে যেতে হবে না, আমরা তো আমাদের চেনা পরিচিত চড়াই পাখি হারিয়ে ফেলেছি। ইভেন কাক এখন কত কমে গেছে, আমি জানি না এটা সকলে লক্ষ্য করেন কিনা। মানে কয়েক বছর আগেও যে সকাল থেকেই একটা কর্কশ শব্দ কাকা শোনা যেত, অনেক কমে গেছে কিন্তু। একদম একদম, আমরা চারদিকেতে সমস্ত দিকে মানে আমরা এই জিনিসগুলোকে একটার সাথে কিন্তু ডিপেন্ডেন্ট করছে, একদম একটার সাথে ইন্টাররিলেটেড। সুতরাং সেই জায়গাটা যদি আমরা না কেয়ার করি, না তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু একদিন আমরা আমাদের মানে অস্তিত্বকেই হারাবো। সুতরাং এই জায়গাটা আমার মনে হয় যে আমাদের আরো বেশি করে সচেতন হওয়া উচিত। ইভেন যখন আমাদের বিভিন্ন ধরনের এই পুজো, আমরা এই ফেস্টিভ সিজন, শীতকাল মানেই ফেস্টিভ, সুতরাং ফেস্টিভের সময় আমরা সব জায়গায় দেখি যে একটা আলোর প্রচুর ব্যবহার করা, কিন্তু আলো আমাদের দূষণ তৈরি করে। এই দূষণটাকে আমরা যতটা কম রাখতে পারি, যতটা লিমিটেড রাখতে পারি, ততটা আমরা রিসোর্সও আমরা অবশ্যই একটা আলোকে যতক্ষণ আমরা ওয়েস্ট করব সেই জায়গাটা কিন্তু আমাদের শক্তির অপচয় থেকেও আমরা বাঁচবো। এবং সব থেকে বড় কথা যেটা আমাদের এই পক্ষী যে প্রজাতিটা মানে পাখিদের আমাদের যে বংশবৃদ্ধি, এটাও কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো। কৃত্রিম আলো কমাতে হবে, মানে এক কথায় আমাদের এখন গাছে আলো না লাগিয়ে বেশি করে গাছ লাগানোর সময়। তো একদম সেই জায়গাটাতে আমাদের সোলার স্ট্যান্ড আছে, সোলারের ব্যবহার করা সেটা ঠিক, কিন্তু গাছকে এই পারপাসেতে ব্যবহার না করাই ভালো। মানে সেটা কারণ এই বড় গাছগুলোই কিন্তু প্রচুর পাখি সমাগম হয়, একদম তারা তো আর সেখানেতে আসবে না এবং তারা রুট হারাবে। এই গাছ লাগানোর কথা যদি বলি, একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান। বাড়িতে টবে গাছ লাগাতে আমাদের ভালো লাগে সকলেরই, এবং আমরা সবুজ বারান্দা দেখে একটু আত্মতৃপ্ত হই যে যাক পরিবেশকে হয়তো একটু কিছু দিতে পেরেছে। কিন্তু আসলে তো গাছ লাগানো জিনিসটা ঠিক ঘরে একটা ছোট গাছ লাগিয়ে দিলাম হয়ে গেল তা না, প্ল্যান্টেশনের একটা প্রপার পরিকল্পনা দরকার এবং সেটা একটা সরকারি স্তর থেকে নাগরিক সমাজ সর্বত্র দরকার। তো কলকাতা শহর এখন দূষণের যেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে, সেইখানে আপনার কি মনে হয়, মানে এই শহরে প্ল্যান্টেশন পরিকল্পনা কিরকম হওয়া উচিত? কোনো জায়গা তো নেই এবং সদিচ্ছাও নেই, সেই জায়গা থেকে আমরা কি নতুন কোনো ব্লুপ্রিন্ট তৈরি করতে পারি? না, সদিচ্ছা তৈরি হয়েছে এখন। আমি এই জায়গাটায় আসবো যে সদিচ্ছা কিন্তু আছে, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা কি কি প্যাটার্নে করব, কি জায়গায় করব, এই জায়গা নির্বাচন, মানে কি ধরনের গাছ, হ্যাঁ কি ধরনের গাছ নির্বাচন করব এবং কি প্যাটার্নে করব, কোথায় আমরা লাগাবো, এইটা ভীষণভাবে কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা জায়গা। কারণ মনে রাখতে হচ্ছে আমাদের সবসময় যে কলকাতা খুব পুরনো জায়গা, এখানে আমাদের এখনো যে সমস্ত রাস্তাগুলো আমরা দেখি ইলেকট্রিক সিস্টেমসটা এমনভাবে থাকে, সুতরাং সব জায়গায় আমরা গাছ লাগিয়ে দেব বললেই দেওয়া যায় না।
সেখানে, কারণ গাছের চরিত্রটা সেটা বড় গাছ নাকি এটা প্রাইমারি ট্রি নাকি সেকেন্ডারি ট্রি, এইগুলোকে দেখে নেওয়া ভীষণ দরকার। সেক্ষেত্রে রিসেন্টলি আমরা যেটা দেখলাম যে মিয়াকি ফরেস্টে যে মানে একদম উদ্যোগটা নেওয়া হচ্ছে, সেটা ভীষণভাবে খুব ভালো একটি উদ্যোগ। এই মিয়াকি ফরেস্ট হচ্ছে ভীষণ অল্প জায়গায় এই ফরেস্টটাকে তৈরি করা যায়, এবং সেখানেতে আমরা একটাই যে মানে অল্প জায়গার মধ্যে আমরা অনেক রকম গাছ ব্যবহার করতে পারি। এই গাছগুলো কিন্তু আমাদের প্রাইমারি ট্রি, সেকেন্ডারি ট্রি এবং তার সাথে সাথে ঝোপঝাড় এগুলো থাকছে। সুতরাং একটা জায়গায় কি হচ্ছে, সেখানকার বিভিন্ন ধরনের, এই যে আমি বললাম যে বিভিন্ন কীটপতঙ্গ হারিয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের কীটপতঙ্গ যদি থাকে, বিভিন্ন ধরনের গাছ যদি থাকে, সেগুলো অ্যাট্রাক্ট করে বিভিন্ন ধরনের কীটপতঙ্গকে সেখানে। এবং এই মিয়াকি ফরেস্টের গবেষণার রিপোর্ট বলছে যে অনেক বেশি কার্বন সিকোয়েস্টার করতে পারে, কারণ এই সমস্ত জায়গায় এই মেট্রো সিটিগুলোতে কিন্তু আমরা যেটা দেখি যে প্রচুর পরিমাণে কার্বনের মাত্রা বেশি বাতাসে। সুতরাং এই ধরনের ফরেস্ট আমরা যত বাড়াতে পারবো, যত খোলা জায়গা, যত সরোবরের মতো যে জায়গাগুলো আছে, সেখানে প্রচুর এই ধরনের প্রজেক্টসগুলো নেওয়া যেতে পারে। এবং আমরা যেটা রুফটপ গার্ডেনিং, যেটাকে আমরা ম্যান্ডেট করে দেওয়া উচিত, যে সমস্ত আমরা হাই রাইজিং যে বিল্ডিংসগুলো দেখছি সেখানেতে রুফটপ গার্ডেনিংটা ভীষণভাবে দরকার। এবং তার সাথে সাথে রেন ওয়াটার হারভেস্টিং করা, তাহলে এই গার্ডেনিংটা শুধু একবার ওয়ান টাইম গাছ বসালাম, সেটা বাঁচলো কি বাঁচলো না সেটা দেখতে গেলাম না, সেটা নয়, সেটা পিরিয়ডিক্যালি সেই মেনটেন ওয়াটারটা দিয়েই মেনটেন করা, মানে ওয়েস্ট ওয়াটারটাকে সেটাকে ইউজ করা। আমরা জানি যে এই ধরনের ওয়েস্ট ওয়াটার কিন্তু আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি। আমাদের প্রাইমারি ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, আমাদের বিভিন্ন জায়গায় যে সিওয়েজ ট্রিটমেন্টসগুলো আছে, সেটা প্রপার সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট অলওয়েজ, আমি যেটা বলবো যে আমরা এখন অনেক উন্নত হয়েছি, আমাদের প্রচুর সুন্দর সুন্দর আমরা বিল্ডিং তৈরি করছি, আমাদের কনস্ট্রাকশনসগুলো যেগুলো হাই রাইজিং করছি, সেগুলোতে কিন্তু সিওয়েজ শুধু মানে সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে সেটা নয়, সেটাকে কার্যকরী করা। সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টের মধ্যে কিন্তু আমরা রেন ওয়াটার হারভেস্টিং, এটাকে যদি আমরা কম্পোজ করতে পারি, সুতরাং প্রাইমারি ট্রিটমেন্টে আমি অনেকটাই কিন্তু আটকে দিতে পারবো দূষণটাকে। আমরা বিভিন্ন নুড়ি পাথর ইউজ করে প্রাইমারি ট্রিটমেন্ট করে, সেকেন্ডারি ট্রিটমেন্ট করে, যে টার্সিয়ারি ট্রিটমেন্টের পর এসে যে জলটা পাচ্ছি, সেটা দিয়ে কিন্তু আমার সমস্ত জায়গায় এই যে ফুল গাছ লাগাচ্ছি, সেগুলোকে জলটাকে আমরা ব্যবহার করতেই পারি। সুতরাং কলকাতার যে বিভিন্ন জায়গায় আজকে জলের যে একটা হাহাকার আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে, সেটাকে কিন্তু আমরা অনেকটাই এইভাবেও কমাতে পারবো। সুতরাং আমরা শুধু গাছ লাগালাম, কিন্তু তারপর সেটাকে জল দেওয়ার মতো জল পাচ্ছি না, নাকি সেখানে আমার সদিচ্ছা নেই, সেটা ভাবলে কিন্তু হবে না। সুতরাং এইভাবে যদি আমরা আমাদের প্রজেক্টসগুলোকে এক্সিকিউট করি, তাহলে কিন্তু আজকে যে চরিত্রটা কলকাতা আরো সবুজ হয়ে উঠতে পারে। এবং সেখানে যে পকেটসগুলো আছে, বিভিন্ন জমি আছে পড়ে আছে, সেখানে যদি আমরা গ্রিন ভার্জ তৈরি করা, যেগুলো আমরা দেখেছি যে মডার্ন সিটি নিউ টাউনে কিছুটা করা হচ্ছিল, কিন্তু আরো বেশি করে যেগুলোকে আমরা বলি যে আর্টিফিশিয়াল গার্ডেন, কারণ এই আর্টিফিশিয়াল গার্ডেন যত বাড়বে তত কিন্তু শহরের এই কার্বন সিকোয়েস্ট্রেশন, যেটা কার্বনের মাত্রাটা তত কমবে। সুতরাং একটার উপর কিন্তু একেবারে ডিপেন্ডেন্ট। সুতরাং এইটাকে যদি আমরা আরো বেশি করে বাড়াতে পারি, তাহলে কিন্তু এই শহরে এই মানে যেখানে আমরা এত গাড়ি চলতে দেখি, এত রকমের দূষণের কথা বারবার উঠে আসে, যেখানে একিউআই মাত্রাটাকে আমরা লিমিটের মধ্যে রাখার জন্য অনেক চেষ্টা করি, সেটা কিন্তু র্যাডিক্যালি চেঞ্জ হতে পারে। সেটা আমাদের হাতেই আছে। এই যে জলবায়ু উদ্বাস্তু এবং সেখান থেকে নারী পাচার, একটা মানে ভয়াবহ, এই যোগাযোগটা কিভাবে ঘটছে এটা? প্রথমত বলি যে এই জলবায়ু উদ্বাস্তু এই কথাটাই মানুষের কাছে কিন্তু খুব একটা পরিচিত নয়, যে জলবায়ুগত কারণে উদ্বাস্তু হতে পারে। আমরা সাধারণত যেটা দেখে এসেছি যে কোনো যুদ্ধ হলো মানুষ হয়তো উদ্বাস্তু হয়ে যাচ্ছে, বা রাজনৈতিক কারণ তো আছে। সেটা ছাড়া শুধু জলবায়ু কিরকম বিষয়টা, যে আমরা বহু কিন্তু দেখেছি যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড় যখন হয়, যে
সাইক্লোনগুলো যখন আসে তখন কিন্তু বহু জায়গাকার অস্তিত্ব বিলীন হয়ে যায়। মানে সেই জায়গা আজকে যদি আমাদের খুব হাতের কাছে, আমরা দেখেছি আমপান, ইয়াস থেকে শুরু করে এখন আমাদের ডানা প্রচুর, তার বিভিন্ন নামে বারবার এসে একদম। কিন্তু আঘাত করেছে আমাদের কোস্টাল সাইডস গুলোতে। এবং সেখানে যখন এই একটা ঘূর্ণিঝড় হয় তখন কিন্তু সেই মানুষরা তো সেফ নয়, তারা তো সেখানেতে যে বাড়িটাতে আছে সেই বাড়িটা কিন্তু ভেঙে যায়। একদম। এবং সেই বাড়িটা ভেঙে যাচ্ছে, তার তার মানে যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো তারা তখন সেখান থেকে নিয়ে বেরোতে পারছে না। এবং তাদের পুরো জীবন যাত্রাটাই বদলে কিন্তু যাচ্ছে। কিছুদিনের জন্য নয়, বছরের পর বছরের জন্য কিন্তু অনির্দিষ্ট হয়ে যায়। কারণ তারা ভিটে মাটি হারালো, কারণ সেই বাড়িটা ভেঙে গেল। এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমরা অনেক সময় এই যখনই কোনো ঘূর্ণিঝড় হয় বা সাইক্লোন হয়, আমরা যেটা দেখি যে বিভিন্ন জায়গায় আমরা ত্রাণ সিস্টেমটা আছেই, আমরা তাদের কাছে অ্যাটলিস্ট খাদ্যটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এবং বিভিন্ন গভর্নমেন্টেরও আমরা জানি যে বিভিন্ন শেল্টার থাকে, সেই শেল্টারেতে তারা আসে। এবং সেই জায়গাটা থেকে এই যে নারী পাচার, আমাদের তো সবকিছুরই একটা মানে কাজের ভালো দিক থাকে, আবার খারাপ দিকে এসে পৌঁছায়। এবং এই যখন একটা জায়গা এইভাবে বিধ্বস্ত হয়ে যায় বিভিন্ন প্রাকৃতিক কারণে, সেখানে কোথাও বন্যা হয় বা সেখানে ঘূর্ণিঝড় হয় বা অনেক জায়গায় সারা, এটা কিন্তু শুধু এখানকার প্রবলেম তা নয়, এটা আমি সারা পৃথিবীর প্রবলেম বলছি, যে এরকমও জায়গা আছে যে সেখানেতে দাবানল হয়েছে, তার ফলে কিন্তু প্রচুর নারী পাচার হতে হয়েছে। আচ্ছা, মানে এই ধরনের সাইক্লোন হয়েছে সেখানে, সেই কারণে কিন্তু তাদেরকে শেল্টারে যাওয়ার সময় তাদের বিভিন্ন ভাবে এমন ভাবে টর্চার তারা হচ্ছে, তারা কিন্তু সেই জায়গাটায় ঘুরে দাঁড়াতে পারছে মানে না। একটা অসাধু গোষ্ঠী এই প্রাকৃতিক বিপর্যয়ের সুযোগ নিচ্ছে। একেবারে তাই। এবং এটা সারা পৃথিবী জুড়ে কিন্তু এই ধরনের যারা কাজ করছে তাদেরকে, যাদেরকে সেভ করা সম্ভব হচ্ছে, তাদেরকে অল্টারনেটিভ সিস্টেমের মধ্যে, কারণ একটা ভিটেমাটি মানে হারানো, এটা আমাদের কাছে মনে হতে পারে যে এটা হয়তো তৎক্ষণাৎ সেটাকে আবার তৈরি করে দেওয়া হচ্ছে বা হবে, কিন্তু সেটা একটা মানুষের তার মানে শুধু মানসিক নয়, তার চারিত্রিক গঠনেও কিন্তু পরিবর্তন আনছে। আর সমস্ত কিছুর পুনর্বাসন কখনোই সম্ভব না, সবকিছু। কারণ যখন আমি তাকে একটা পুনর্বাসন হতে দিচ্ছি, সেখানে সবকিছু সিস্টেম তো আমি তার পড়াশোনাটা সেই কদিনের জন্য তো দিতে পারলাম না। একদম। তার যে মানে সে যে ডেইলি রুটিনে চলছিল সেই ট্রমাটাকে তো আমি কাটিয়ে উঠতে আমি হয়তো সময় বাড়িটাই দিতে পারলাম কেবল। সেইটা কিন্তু আমাদের এই মানে অনেক ছোট ছোট শিশুদেরও এটা নিয়ে বহু এনজিও কাজ করছে, এবং আমরা দেখি যে গভর্নমেন্টের তরফ থেকেও বহু কাজ চলছে, কিন্তু স্টিল এটা আমাদের কাছে কিন্তু একটা কার্স। এই জায়গাটা কিন্তু আমাদের সহানুভূতির সাথে কিন্তু আরো বেশি দেখা উচিত, যে জলবায়ুগত কারণে যারা উদ্বাস্তু হচ্ছে তাদের পাশে দাঁড়ানো, এবং শুধু খাদ্য নয়, খাদ্য ছাড়াও কিন্তু মানসিক গঠন, তার এডুকেশনস, তার কাছে এই মিনিমাম এডুকেশনসটা কিন্তু তখন পৌঁছায় না। বহু ছেলে মেয়েকে কিন্তু দেখা গেছে যে সাইক্লোন হয়েছে সেই কারণে কিন্তু তারা পড়াশোনার মানে আলোটাই দেখতে পায়নি, শিক্ষার আলোটাই তার পক্ষে দেখা, কারণ স্কুল তো তখন তার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, জন্য ড্রপ আউট হয়ে গেল, সমস্তটা কিন্তু তারা হারাচ্ছে। এবং তারা তখন অল্টারনেটিভলি অন্য জায়গায় তাদের নিজস্ব জীবন যাপনের জন্য কিন্তু তারা মাইগ্রেট করে যাচ্ছে এবং তারা অন্য কাজে লাগছে, কিন্তু সেখানে শিক্ষার আলোটা কিন্তু পৌঁছচ্ছে না। এই জায়গাটা কিন্তু আমরা স্টিল আরো বেশি করে আমাদের সহানুভূতির সাথে ভীষণভাবে দেখা উচিত, যে জলবায়ু উদ্বাস্তুরা কোথায় থাকছে, কিভাবে তাদেরকে পাশে দাঁড়ানো যায়। শুধু এই দেশে তো নয়, সারা বিশ্বের সব দেশেই হচ্ছে। এবং এই জলবায়ু উদ্বাস্তুদের নিয়ে কাজ করতে বা তাদের দেখতে আপনি শ্রীলঙ্কাতে, আমাদের প্রতিবেশী দেশের একটা বড় প্রজেক্টে আপনি গিয়েছিলেন, সেখানেও নাকি একই অবস্থা একেবারে। সেই ছবিটা কিরকম সেটা যদি একটুখানি আপনার অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করেন। একেবারে এক, কারণ শ্রীলঙ্কা হচ্ছে এমন একটা জায়গা, সেটা কিন্তু আমরা জানি যে আমি যে জায়গাটায় গেছিলাম সেটা একেবারে ইস্ট সাইডটা, মানে ইস্টার্ন সাইড অফ মানে শ্রীলঙ্কা,
শ্রীলঙ্কা, এবং সেই দিকটা একেবারে জাফনার কাছাকাছি, এবং সেটা যেহেতু একেবারে কোস্টাল সাইড, মানে সেখান থেকে সাউথ ইস্টার্ন ইউনিভার্সিটি অফ শ্রীলঙ্কাটা একেবারে কোস্টাল সাইড, আচ্ছা আচ্ছা। এবং সেখানেতে প্রচুর মানুষ, মানে এটা আমরা হয়তো এই সবে এখন আবার শ্রীলঙ্কাতে দেখা গেল যে ওই ইস্ট সাইডটাতে আবার সাইক্লোন হতে, এবং সাংঘাতিকভাবে কিন্তু এই দিয়ারার যে এফেক্টসটা সেটা কিন্তু এই সাউথ ইস্টার্ন পার্টটাতেই, বাটিকুল্লা এই জায়গাটাতেই সাংঘাতিকভাবে পড়েছে, এবং সেখানেতে প্রচুর মানুষ, যেটা মূলত আমরা যেটা দেখেছি যে আমি ইউনেস্কোর তরফ থেকে গেছিলাম সেখানে, এবং সেই জায়গাটাতে মেয়েদেরকে সাংঘাতিকভাবে কিন্তু এই জলবায়ু উদ্বাস্তুর প্রধান শিকার হতে দেখা যাচ্ছে, সাফার করছে তারা। সুতরাং তাদেরকে রেস্কিউ করাটা ভীষণভাবে দরকার, তাদেরকে অল্টারনেটিভ সিস্টেমেতে নিয়ে আসাটা ভীষণভাবে দরকার, এবং এই সাইক্লোন বা এই ধরনের যে জলবায়ুগত যে কারণগুলো, সেগুলো কিন্তু কিছুটা তো মনুষ্য সৃষ্টি হচ্ছে, কিছুটা তো আমাদের দায়িত্ব দায় থেকে থাকছে। সুতরাং সেই জায়গাটাতে কিছুটা ভৌগোলিক থাকছে অবশ্যই, কিন্তু তার সাথে যে দায়িত্ব দায় যেগুলো আমাদের এসে পৌঁছচ্ছে, সেটা যদি আমরা আরেকটু ব্রডলি সেটাকে ভাগ করে নিতে পারি, তাহলে কিন্তু আরো বেশ কয়েকটা প্রাণকে আমরা মেইন স্ট্রিমেতে ফেরাতে পারবো। এবং সেই জায়গাটাকে আমি আবেদন জানাবো যে আরো এনজিও এটা নিয়ে কাজ করুক, বিভিন্ন মানুষ এটা নিয়ে এগিয়ে আসুক, আরো তারা সোচ্চার হোক, এবং আরো তাদেরকে মেইন স্ট্রিম কাজেতে ফিরিয়ে আনার জন্য কিন্তু ভীষণভাবে দরকার, কারণ তারা প্রচণ্ডভাবে নিপীড়িত এবং অবহেলিত হচ্ছে শুধু জলবায়ুগত কারণে। এই জায়গাটা কিন্তু শুধু ভারতবর্ষ নয়, তথা আমি সেই জন্য শ্রীলঙ্কা বলছি, সমস্ত দেশে আজকে বিভিন্ন কান্ট্রিতে আমরা ফিলিপাইন্সে জানি যে সেখানকে তারা চাইছে যে যারা এই জলবায়ু মানে উদ্বাস্তু, তাদেরকে কিভাবে যে তুলো চাষের দিকে আনা যায়, বিভিন্নভাবে তারা প্রজেক্টসগুলোকে তাদের জায়গাতে যেগুলো মানে বেসিক্যালি ডেভেলপ করা যাচ্ছে। সুতরাং এই প্রজেক্টসগুলোকে আরো বেশি করে মানে এই আমাদের জলবায়ুর কারণে যারা এফেক্টেড হচ্ছে তার সাথে লিংক করা ভীষণভাবে দরকার। একদমই তাই, এবং এই নিয়ে চর্চা আলোচনা আরো বেশি দরকার, সবটাই দরকার। আজকের এই এপিসোডের পরে একটাই কথা মনে হচ্ছে যে এখন বোধহয় পরিবেশ নিয়ে কথা বলা, আলোচনা করার সময় শেষ, কাজ করা শুরু। কারণ আমরা কথা বলতে শুরু করলাম পরিবেশ নিয়ে, দূষণ নিয়ে, নদী নালা খাল বিল পেরিয়ে আমরা কিন্তু মানব পাচারে এসে শেষ করলাম। এটা একটা এত বড় অশনি সংকেত, মানে এটা ভাবার বিষয়। ডক্টর চক্রবর্তীর কথা এটাও স্পষ্ট যে সমস্যা যতই বড় হোক না কেন, সমাধানও কিন্তু রয়েছে, এবং সেই সমাধানের পথ খুব ছোট ছোট কিছু অভ্যেস পরিবর্তনের মাধ্যমে খুলতে পারে। যেমন সরকারি উদ্যোগ প্রয়োজন, তেমনি নাগরিক হিসেবেও আমাদের ভূমিকা অনেকটা দায় রাখে, অনেকটা দায়িত্ব নেয়। কারণ এই পৃথিবীর যে মাটি বাতাস জল যতটা আমাদের উত্তরাধিকার, আমাদের পরের প্রজন্মের কাছে তাকে রেখে যাওয়ার প্রতিশ্রুতিও কিন্তু আমাদেরই রক্ষা করতে হবে। পরিবেশ নিয়ে আপনার কি ভাবনা চিন্তা? আপনি কিভাবে ভাবেন যে পরিবেশের আরো ভালো হতে পারে? এই এপিসোডের শেষে কমেন্ট করে আমাদের জানাতে পারেন আপনার মতামত। এপিসোডটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এবং ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।